আমাদের পরবর্তী বক্তা হচ্ছেন মোহাম্মদ ইশরাক। উনি হচ্ছেন একজন গ্রাজুয়েট শিক্ষার্থী হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়, এবং আমি জানি উনি অনেকগুলো বিষয়ে পড়াশোনা করেছেন। তার মধ্যে আমার নিজের বিষয়টা আমার মনে আছে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়, এবং আরো বেশ কিছু বিষয় হচ্ছে ওনার পড়াশোনা আছে। আমি মোহাম্মদ ইশরাককে মঞ্চে আসার আহ্বান। আজকে আমাদের কথা বলার বিষয় হচ্ছে ছাত্র শিবির প্রসঙ্গ। আমাকে জানানো হয়েছে ন্যারেটিভের পক্ষ থেকে যে তারা শুধু ছাত্র শিবির না, অন্যান্য আরো অনেক দল নিয়ে তারা পরবর্তীতে আলোচনা করবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বিভিন্ন যে ঘটনা ঘটেছে এবং ছাত্র শিবিরের আত্মপ্রকাশ, সেটাকে কেন্দ্র করে যে আলোচনাগুলো হয়েছে, তা থেকে আমার কাছে মনে হয়েছে যে শিবির বোধহয় একটা এক্সেপশনাল একটা বিষয়, চিড়িয়াখানার জন্তু টন্তু টাইপের কিছু, যার কারণে এটাকে নিয়ে বিশেষভাবে কথা বলা দরকার। তো সেইখানে আমার প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে ছাত্র শিবির কেন নিয়ে আলাদা করে কেন কথা বলতে হবে? আমরা যখন ছাত্র শিবিরকে নিয়ে আলাদা করে কথা বলি তখন আমরা প্রথমেই একটা অন্টোলজিক্যাল ডিফারেন্স তৈরি করি যে, এবং আমরা ধরেই নেই যে এটা একটা প্রবলেমেটিক এবং এই প্রবলেমেটিকটাকে অ্যাড্রেস করা প্রয়োজন, ভালো হোক মন্দ হোক, মানে দিস ইজ সামথিং ডিফারেন্ট দ্যাট ইজ নট ফাউন্ড ইন এনিওয়ার এলস। এবং এই প্রবলেমেটিকটাকে এখন আমাদের সলভ করতে হবে, অ্যাড্রেস করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। হ্যাঁ, মানে একটা অলরেডি কিন্তু একটা আদারাইজেশন হয়ে গেছে। তারপরে আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে তুহিন ভাই, যিনি নাকি ছাত্র শিবিরের শব্দটা একবারও বলেন নাই, যদি উনি বলেছেন তারপর আসলে সেভাবে বলেন নাই, এবং উনি আমার অনেক কথা বলে দিয়েছেন। আসলে ছাত্র শিবির ওই অর্থে কোনো ডানপন্থী সংগঠন না, ছাত্র শিবির আসলে একটা লেনিনিস্ট পার্টি। এবং তারপর এখানে আমার আগে ইনি আপু বক্তব্য দিয়েছেন। উনি সেখানে শুধুমাত্র ছাত্র শিবির প্রসঙ্গে থাকেন নাই, এবং উনি বারবার বিষয়গুলোকে ন্যাশনালাইজ করার চেষ্টা করেছেন, ইন এ সেন্স ইউনিভার্সালাইজ করার চেষ্টা করেছেন যে এটা আসলে ছাত্র শিবিরের ইউনিক কোনো প্রবলেম না। তার আগে যিনি বক্তব্য দিয়েছেন অরুণিমা তাহসিন আপু, উনি ওখানে আমরা দুইটা ধরনের কথাই দেখেছি। একদিকে ছিল যে শিবির ইউনিক, অন্যদিকে ছিল আবার সবই এক, তো সেটাও আছে। এনিওয়েজ, এইখানে এখন দেখেন আমি সেই প্রসঙ্গগুলোতে অ্যাড্রেস করার চেষ্টা করব আমাকে যদি সময় পারমিট করে। তার আগে আমরা দেখি যখন আমরা অন্টোলজিক্যাল ডিফারেন্স ক্রিয়েট করি যে এটা একটা জিনিস সংজ্ঞাগতভাবে মৌলিকভাবে আলাদা, তখন আসলে কি হয়? তখন এক ধরনের এক্সোটিসাইজেশন ঘটে। সেই এক্সোটিসাইজেশনের একদিকে থাকে রক কাটা, আর একদিকে থাকে হাই সিজিপিএ। ঠিক আছে, একদিকে হচ্ছে ধূর্ত, আর একদিকে মেধাবী। হ্যাঁ, একদিকে হচ্ছে এটা সবখানে হয়, ডেমোনাইজেশন অ্যান্ড লায়নাইজেশন, দে গো হ্যান্ড ইন হ্যান্ড, কখনো আলাদা হয় না। আপনি যদি ফ্যাসিস্ট লিটারেচার পড়েন ইউরোপের, তাহলে দেখবেন একই দিকে বলা হতো যে ইহুদিরা হচ্ছে ইঁদুরের মতন, তেলাপোকার মতন, অন্যদিকে বলা হতো ইহুদিরা খুবই শক্তিশালী, তারা সব কিছু নিয়ন্ত্রণ করে, তারা ডেমিগড। তো শিবিরের প্রসঙ্গেও কিন্তু আমরা দেখি যেখানে দুটাই হচ্ছে, একদিকে তারা হাই সিজিপিএ থাকছে, অন্যদিকে তারা আবার রগও কাটছে। তো এইরকম একটা বাস্তবতায় আমি মনে করি যে আসলে বিপ্লব আমরা যেটাকে বলতে চাচ্ছি বা অনেকে বলছি, সেখানে আসলে একটা অধরা জিনিস থেকে গেছে। এই বিপ্লব অপূর্ণ, তার অন্যতম কারণ, একমাত্র কারণ না, তার অন্যতম কারণ হচ্ছে আজকে আমাদের এই আলোচনাটা হচ্ছে। আপনি চিন্তা করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপে জিউইশ কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে, একটা হলোকস্টের পর একটা জিউইশ কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছে ইউরোপে। এটা কি সম্ভব? বা ধরেন আপনার যখন বার্লিনের যখন পতন হলো, তখন কি হলো? একজন ইহুদি কমিউনিস্ট তিনি সোভিয়েত ইউনিয়নের পতাকা টাঙাইলেন ওই থার্ড রাইখের যে সিম্বল তার উপরে। এখন যদি ধরেন গণভবনের উপরে যে পতাকাটা টাঙিয়েছে সেটা যদি জানা যায় যে ওটা সাদেক কায়েম ছিল, তাহলে তো মনে করেন, আমি জানি না এখানে কি অবস্থা হবে, বাট ফেসবুকে সবাই আই ফিল চিটেড বলা, সবাই না, একটা বড় অংশ আই ফিল চিটেড বলা। অথচ ফ্যাসিবাদের পতনের সর্বোত্তম নমুনা হতো ওটাই, যদি সাদেক কায়েম তার স্বপরিচয়ে তার পতাকাটা উত্তোলন করতে পারতো এবং জনগণ মেনে নিত।
তো আমরা এখন আলোচনাটা করতে হচ্ছে, এই আলোচনা করার একটা বিষয় হচ্ছে বাংলা হচ্ছে হাসিনা চলে গেলেও ফ্যাসিবাদটা আসলে আমাদের এখান থেকে যায় নাই। ফ্যাসিবাদ সংজ্ঞাগতভাবে একটা জনসমর্থিত মতাদর্শ। হিটলার কিন্তু 37% ভোট নিয়ে 35%-35%-এর মতন এরকম একটা ভোট নিয়ে 32%, সরি, হ্যাঁ 32% ভোট নিয়ে এসে ক্ষমতায় এসেছে। স্বৈরাচারের সাথে ফ্যাসিবাদের পার্থক্যটা কি? স্বৈরাচারের সাথে ফ্যাসিবাদের মৌলিক পার্থক্য হচ্ছে স্বৈরাচার জাস্ট ক্ষমতা কেন্দ্রিক, সে সোসাইটিকে সে রিপ্রেস করে, এটাই। আর ফ্যাসিবাদ হচ্ছে শুধুমাত্র সোসাইটিকে রিপ্রেস করে না, সে সোসাইটির এই রিপ্রেশনের পক্ষে সোসাইটির একটা অংশ সমর্থন থাকে এবং সে সোসাইটিকে বলে আমি যে রিপ্রেস করছি এটা ভালো। ছাত্র শিবিরের সাথে সেটা হয়েছে এবং এটা শুধু গত 16 বছর হয়নি, এটা হয়েছে 80-র দশক থেকে, যখনকার পত্রিকার সমাজ বই খুললেই আমরা বুঝতে পারতাম যে শিবির রগ কাটে এবং শিবিরের অনেক খারাপ কাজ আছে। এখানে আমি কয়েকটা কথা বলি যে আমরা কেন পত্রিকা পড়লেই এই প্রথম আলো এবং ইত্তেফাকের মতন খুবই কি বলা যায় নান্নামুন্না পত্রিকা, যারা নির্দোষ পত্রিকা, হ্যাঁ কেন আমরা বুঝতে পারতাম যে শিবির খুব খারাপ? কয়েকটা উদাহরণ দেই। তখন বিএনপি সরকার ক্ষমতা, বিএনপি এবং তখন জামাতের সমর্থনে ক্ষমতায়, নিজামী মুজাহিদ তখন মন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাহের হত্যা হলো, অধ্যাপক তাহের। বড় করে বলা হলো মাহবুব সালেহী, সে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, সে এই হত্যাকাণ্ডে জড়িত। প্রথম আলো শিশির ভট্টাচার্যের কার্টুন শুরু হয়ে গেল, তো হেডলাইন হতে থাকলো শিবির পুলিশ সহায়তা করছে শিবিরকে পালাতে, জামাত নেতারা তারা শিবিরকে প্রোটেক্ট করছে, এরকম হলো। এটা বেশ কয়েকদিন হলো। পরবর্তীতে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাহবুব সালেহী জেল কেটে বের হলো এবং আমরা এই ফ্যাসিবাদের শেষের দিকে দেখলাম যে মাহবুব সালেহী হত্যাকাণ্ডের রায় হয়েছে এবং রায় এক্সিকিউট হয়েছে, মানে যাদের ফাঁসি হয়েছে, যারা জড়িত। এবং সেই রায়ে কোথাও শিবির বা জামাতের সংশ্লিষ্টতার কথা লেখা নেই। এটা একটা প্রফেশনাল জেনারেল ছিল। এখন যে মানুষটা ওই সময় পড়ে এসেছে সে মাহবুব সালেহীকে ভুলে গেছে, তাহের হত্যা মামলা ভুলে গেছে, কিন্তু শিশির ভট্টাচার্যের কার্টুন তো ভুলে নাই। এবং সে তো বলছে আমরা তো জানি শিবির কি করে। এটা শুধু এটা কখনকার কথা বলছি, যখন জামাত নাকি ক্ষমতায় বিএনপির সাথে জোট সরকারে। আর সবাই যদি এক হতো তাহলে মনে হয় না শিশির ভট্টাচার্য কার্টুনটা ছাপতে পারত। এরপরে প্রসঙ্গ হচ্ছে আওয়ামী লীগ আমলে কি হচ্ছে। শাহবাগের সময় রাজীব হত্যার দায় প্রথম কার উপর আসলো? ত্বকী হত্যার দায় কার উপর আসলো? গাইবান্ধার এমপি লিটনের কথা আপনাদের খেয়াল আছে কিনা জানি না, সেটা দায় কার উপর আসলো? আপনার মাওলানা ফারুকি ওই যে প্রোগ্রাম করতো কাফেলা, তার হত্যার দায় কার উপর আসলো এবং তার ছেলে এখন কি কথা বলছে? এরকম আরো অসংখ্য উদাহরণ দেওয়া সম্ভব। তারপর এসপি বাবুল আক্তারের ওয়াইফ যখন মার্ডার হলেন, তো ওই পত্রিকা পড়ে আমরা যখন কোনো কিছু চিন্তা করি ওইটা ম্যানিপুলেশন। আমরা সারা পৃথিবীতে দেখি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট লেখা হচ্ছে মিডিয়া সম্পর্কে, আর বাংলাদেশে আসলে আমরা শুনি যে ম্যানুফ্যাকচারিং কনসেন্টটা করতেছে শিবির। সেটা একটা বিষয়। এরপরে দেখেন অন্টোলজিক্যাল ডিফারেন্স আমরা যখন ক্রিয়েট করি তখন কিরকম বিষয়টা দাঁড়ায়। ওই ইতিহাসের দায় শিবিরকে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি জানি না এখানে ফরহাদ কি করবে, আমি ছাত্র সংঘ শিবিরের মধ্যে কোনো ডিফারেন্স ড্র করতে রাজি না। এবং আমি এটাও মনে করি জামাতের ভূমিকা 71-এ কি সেটার দায় অবশ্যই শিবিরকেও নিতে হবে। এখন ইতিহাসের দায় বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার বা মুসলিম বাংলার বা পাক বাংলার জমিনে রক্তাক্ত ছাত্র রাজনীতি শুরু কোথায় বলেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু কত সালে? 1969 সালে। কোন মাসে? আগস্ট মাসে। তাহলে ভিকটিমের নাম কি? শহীদ আব্দুল মালিক। তাহলে ছাত্র সংঘকে রিপারেশন দেওয়া হয়েছে? আচ্ছা, হত্যার সাথে যুক্ত সংগঠনগুলোর নাম কি? ছাত্র লীগ এবং ছাত্র ইউনিয়ন। আসামি কারা কারা ছিল জানেন? মুজাহিদুল ইসলাম সেলিম,
মাহফুজা নাম, ডেইলি স্টারে কলাম লেখেন না আপনারা? পড়েন না? ইতিহাসের দায় কি তারা নিয়েছে? আচ্ছা, আপনারা রক্তাক্ত ছাত্র রাজনীতি বন্ধ করতে চান, কিন্তু মালিক নিয়ে কোনো কথাও বলতে চান না। সিরাজ শিকদার ফেরত এসেছে, কিন্তু মালিক কিন্তু আমি এখনো দেখি না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 71-এ দায় নিতে হবে। জামাতে এবং ছাত্র সংঘে 71 সালে 3টা ধারা ছিল। একটা ধারা তারা পাকিস্তানের পক্ষে ছিল, সেখানেও কোয়ালিফিকেশন আছে, ওটাতে পরে যাচ্ছে। আর একটা ধারা ছিল তারা নিউট্রাল থাকার পক্ষে, আর একটা ধারা ছিল তারা বাংলাদেশের পক্ষে। এই পাশেই, এইখানে ওই যে কলা ভবনের পাশে অপরাজয় বাংলার পাশে দেখবেন যে একটা ইয়ে আছে, ওখানে 71 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছেন বলা হচ্ছে, তাদের একটা তালিকা আছে। আরো অনেকখানে আছে ক্যাম্পাসে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র হিসাবে একজনের নাম আছে, সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র, সৈয়দ শাহজামাল চৌধুরী। আপনারা জানেন তার সাংগঠনিক পরিচয় কি, তার দলীয় পরিচয় কি, সে তার মতো রাজনৈতিক মতাদর্শ কি? ইসলামী ছাত্র সংঘের ঢাকা শহর সভাপতি। এখন শিবির যদি বলে সে বাংলাদেশকে ধারণ করে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ওই যে একজন তো আছে শহীদ, যার নাম এই আওয়ামী লীগ সরকারও খোদাই করে রেখে গেছে, তাহলে আপনি যদি শিবিরের যে অংশটা পাকিস্তানপন্থী সেহেতু দোষী এবং তাদের ওই দোষটা দায়টা দিতে বলছেন, তাহলে ওই কৃতিত্বটা সে নিতে পারবে না। ঠিক আছে, পাকিস্তান পন্থার মধ্যে আপনি দেখেন, যদি আপনি গোলাম আজমের জীবনী পড়েন বা ইভেন সে সময় সংগ্রামের বা সময় লেখাগুলো যদি পড়েন, গোলাম আজমের 2টা পজিশন ছিল। একটা হচ্ছে ভারতের সাহায্যে কোনো স্বাধীনতা হবে না, 2 নাম্বার পজিশন ছিল হচ্ছে অবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা পাকিস্তান সমান সমান ইসলাম সমান সমান জামাত ইসলাম একটা সমীকরণ টানি। বাস্তবতা হচ্ছে জামাত পাকিস্তানে নিষিদ্ধ ছিল আইয়ুব খানের আমলে, মওদুদকে ফাঁসি পর্যন্ত দিতে চাওয়া হয়েছিল, সৌদির ইন্টারভেনশনে সেটা হয়নি। এবং পাকিস্তান রাষ্ট্রের সাথে জামাতের সম্পর্ক খুবই বাজে ছিল, বরঞ্চ জামাত আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করত। আমি একটা জিনিস এখন পর্যন্ত এটা ভেরিফাই করা না, তার হয়তো বলাটা ঠিক হবে কিনা, বাট একজন বলছেন যে যখন 71-এ যখন যুদ্ধটা শুরু হয়ে গেল, তখনও জামাত এবং আওয়ামী লীগ একসাথে জোটে আছে, এবং অফিসিয়ালি নাকি ওই জোটটা এখনো ভাঙা হয় না, এটা আমাকে একজন বলেছেন। এটা একটু ভেরিফাই করতাম। আর তারপর আবার এখানে আবার ব্যান্টারিংও চলতো। আজকে বলা হচ্ছে যে জামাত বাংলাদেশকে ধারণ করে কিনা, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে কিনা। আপনি 1969 সালের 25শে আগস্ট ওই তোফায়েল আহমেদ সে বলেছে জামাত পাকিস্তানের অস্তিত্বে বিশ্বাস করে না। অর্থাৎ যখনই কোনো একটা জিনিস হচ্ছিল খারাপ, পরাজিত, নেগেটিভ, ওইটা হচ্ছিল জামাত, ওটা শিবির, তারপর আসে মোল্লা, রাজাকার, তারপর হচ্ছে আলেম, ইসলাম, আর সবকিছু। আর যখনই যেটা বিজয়, তখনই হচ্ছিল তার পক্ষে। ঠিক আছে, তো এই মুহূর্তে আসলে 71-এ দায়ের বিষয়টা হবে ট্রাইব্যুনালে যে ভুয়া বিচার হয়েছে সেটার বিচার, এবং যে নির্যাতনটা করা হয়েছে সেটা। তো এইখানে আরেকটা বিষয়, এই বিষয়ে শেষ করব। 2টা বিষয় বলতে চাচ্ছিলাম, ক্রিটিসিজম অনেক কিছু ছিল, সম্ভবত সময়টা অত হবে না। দেখেন, রক কাটা 80-র দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি যদি দেখেন, 2014 সালের একটা রিপোর্ট, সেটা হচ্ছে 32 বছরে 29 জন শিক্ষার্থী মারা গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, নিহত হয়েছে। সেখানে ছাত্রলীগের 7 জন, ছাত্র দলের 4 জন, মৈত্রীর 2 জন, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়নের 1 জন, আর ছাত্র শিবিরের 15 জন। আর আমরা আলোচনা করছি শিবির কতটা সহিংস। দেখেন, যখন সংঘাত হয়, যখন কাউকে কোপ মারা হয়, যখন ছাত্র ইউনিয়ন বা ছাত্র লীগ কাউকে কোপ মারে, ওই কোপে কি রক কাটে না? হ্যাঁ, আর শুধু শিবির কোপ মারলেই রক কাটে? আমি এটা বিশ্বাস করি না যে শিবির একটা প্যাসিফিস্ট সংগঠন। টিকে থাকার জন্য শিবির অনেক কিছুই করেছে, এটা আমি বিশ্বাস করি, এবং সেগুলো সবকিছুর সাথে আমি একমত নই, এবং এগুলোকে আমি কন্ডেম করতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমাদেরকে বুঝতে হবে, একটা পার্টিকুলার হিস্ট্রিকে রক কাটা হিসাবে উপস্থাপন করে এক ধরনের ওরিয়েন্টালিস্ট এক্সোটিজাইজেশন আমরা যখন করি, সেটা প্রবলেম।
যে মুসলমানরা আসলে কোনো রিজন বোঝে না, রেশনালিটি বোঝে না, সে শুধু গ্রাফিক ভায়োলেন্স পছন্দ করে, রক্ত রগ। হ্যাঁ, আর ছাত্র ইউনিয়ন যখন কোপ মারে তখন কোনো রক্ত বের হয় না, কোনো কিছুই বের হয় না, ওটা ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রবলেম। আর ভ্যানগার্ড পার্টি সম্পর্কে তুহিন ভাই কিছু কথা বলে গিয়েছেন, সেখানে আমি বলবো যে ভ্যানগার্ড পার্টি সম্পর্কে তুহিন ভাই কিছু কথা বলেছেন, এখানে আমি বলবো যে আমাদেরকে এটা একটা প্রশ্ন আমাদের প্রতি, যে আমরা আসলে কি এটা চাই যে আমরা একটা নিউ লিবারাল মডেলের পার্টি থাকবে, সেই পার্টি স্ট্রাকচারটাকে সবাইকে ফলো করতে হবে, আর নাকি হচ্ছে এক একজন এক এক রকম ভিন্ন ভিন্ন ধরনের স্ট্রাকচারে পার্টি করতে পারবে, সেই অধিকার তাদের আছে। যদি এরকম হয় যে আসলে এই ছাত্রদল বা ছাত্রলীগের যে মডেল, সেই মডেলটাই হচ্ছে হলো আইডিয়াল মডেল এবং বাকিদের কনফার্ম করার কথা, তাহলে শিবিরের রাজনীতি প্রবলেমেটিক, তখন ছাত্র ইউনিয়নের রাজনীতি বন্ধ হয়ে যাবে। কারণ ওরা শিবির এবং ছাত্র ইউনিয়নের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, শুধু মৌলিক আইডিওলজি পার্থক্য। ছাত্র ইউনিয়ন আপনাকে হচ্ছে ডিবেটের মাধ্যমে, আমি লিখেছি যে ছোটদের অর্থনীতি, ছোটদের রাজনীতি বইটা ধরিয়ে দিবে, আর শিবির আপনাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে একটা কিশোর কণ্ঠ ধরিয়ে দিবে। বাট আসলে কিন্তু দুজন একই কাজ করছে, কিন্তু দুইজনে এটা এখানে গুপ্ত রাজনীতির বিষয়টা দুইজনের মধ্যেই আছে। লাস্টলি আমি ফরহাদকে কিছু বিষয় আমি চিন্তা করতে বলবো, এটা শিবিরের জন্য দরকার। সেটা হচ্ছে শিবিরের মধ্যে এখন একটা বড় প্রবলেম হচ্ছে, শিবিরের মধ্যে দুইটা ধারা আছে, লিবারাল ধারা কোট আনকোট এবং কনজারভেটিভ ধারা। শিবিরের একটা অংশ তারা চাচ্ছে যে এখানে নারীদেরকেও ইনক্লুড করা হোক, তারা কাওয়ালি করছে, তারা গিটার হারমোনিয়াম নিয়ে আসছে। আর এক অংশ তারা আবার আসিফ আদনানের ভক্ত হয়ে গেছে। আমি মনে করি শিবিরের সামনে সবচেয়ে বড় ক্রাইসিস এইটা। এখানে কোনো সলিউশন আমি দিব না, আমি শুধু বলবো ফরহাদ এবং তার উপরে আরো যারা আছে এবং নিচে যারা আছে তাদের এটা নিয়ে চিন্তা করা, একটা সলিউশন খুবই দরকার। বাংলাদেশের এই মুহূর্তে দ্য ওয়ার্স্ট থিং দ্যাট ক্যান হ্যাপেন টু বাংলাদেশ রাইট নাও ইজ এই যে সাদা কালো পতাকাগুলো আছে না, এগুলো আরো বেশি বেশি বৃদ্ধি পাওয়া। তো এটা শিবির কিভাবে এটা কন্টেইন করতে আমাদের হেল্প করবে বা আদৌ করবে কিনা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।